আজকের আমাদের নতুন টপিক হচ্ছে ভূগোলেরই টপিক বায়ু প্রবাহ। মেনলি আজকের ভিডিওতে যেটা মেন ফোকাস থাকবে সেটা হচ্ছে আজকে এই সময় দেখতে পাচ্ছি যে তাকতে বলে একটা নিম্নচাপ, যে নিম্নচাপটা প্রবল শক্তিশালী হয়ে উঠেছে, যেটা ভারত মহাসাগর থেকে উৎপন্ন হয়ে আরব সাগরের উপর দিয়ে কেরালা, কর্ণাটক, গোয়া, ইভেন মহারাষ্ট্রর কাছেও পৌঁছে গেছে। দেখা যাচ্ছে যে সেটা মানে আবহবিদরা যেগুলো বলছে সেখান থেকে বলছে তারা এটা নাকি কালকেই অর্থাৎ 18 তারিখে সকালের দিকে গুজরাটে পৌঁছে যাবে। তো গুজরাটে পৌঁছে যদি যায়, এটা যে এত তীব্র শক্তিশালী একটা ঝড়, এই প্রচণ্ড শক্তিশালী ঝড়টা যখন গুজরাটের স্থলভাগে গিয়ে ল্যান্ডফল করবে অর্থাৎ ধাক্কা মারবে, সেই সময় দেখা যাবে যে গুজরাটের উপকূল পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তো আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে এই যে ঝড়টা কেন সৃষ্টি হলো, কিভাবে ঝড় কিভাবে হয়, ঝড় কত রকমের হতে পারে, বা এই যে তাকতে যেটা সেটা কোন ধরনের ঝড়, এগুলো আমরা আজকের বিষয়ে বুঝবো। ন্যাচারালি আজকের ভিডিওটার শেষের দিকে আমি বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার রেখেছি যেগুলো দেখবে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া এই বায়ুপ্রবাহ টপিকটা পুরোপুরি ক্লাস 10-এর ভূগোলে আছে। তো যারা 10-এর স্টুডেন্ট তাদের জন্য তো এই টপিকটা ইম্পর্ট্যান্ট বটেই, তার সঙ্গে সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো বেশি দেরি না করে শুরু করি। সেটা হচ্ছে আজকে যে ঝড়টা হচ্ছে, ন্যাচারালি আমরা যদি ভারতটাকে দেখি তাহলে দেখব ভারতের পশ্চিম উপকূলটা এরকম দেখতে। তো এই যে পশ্চিম উপকূল, এখানটায় কি আছে? গুজরাট, এখানটায় আছে মহারাষ্ট্র, এখানে আছে গোয়া, এখানে আছে কর্ণাটক, আর নিচে একদম আছে কেরালা। দেখা যাচ্ছে ভারত মহাসাগর থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এরকম করে তৈরি হয়ে এরকম করে কেরালার পাশ দিয়ে, কর্ণাটক, গোয়ার কাছ দিয়ে এসে এইভাবে মহারাষ্ট্রের উপর দিয়ে হালকা সামান্য এরকম করে টার্ন নিচ্ছে, দিয়ে গুজরাটের দিকে প্রবেশ করছে, এই জায়গায় ঢোকার চেষ্টা করছে। তারপরের দিকে দেখা যাচ্ছে যে এই ঝড়টা এরকম করে গতিপথটাও পরিবর্তন করছে। তো এই যে ঝড়ের গতিপথটা এই দিক থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে, এটা পূর্ব দিকেও যেতে পারে, এটা পশ্চিম দিকেও ঘুরে যেতে পারে, অর্থাৎ ভারতের ভেতরের দিকেও ঢুকতে পারে। ভারতের ভেতরের দিকে ঢুকলে তো তার ধ্বংসলীলা প্রচণ্ড ক্ষতিকারক হবে। তাছাড়া এটা যদি পশ্চিম দিকেও চলে যায় তাহলে দেখবো পাকিস্তানের দিক দিয়ে যাচ্ছে, সেখানেও তার ক্ষতিকারক দিক আমরা দেখতে পাবো। তো ভারতের দিকে যদি ঢোকে তাহলে গুজরাটের থেকে যত পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, রাজস্থানের দিকে এগিয়ে যাবে বা মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে, তত এর শক্তি কমতে থাকবে এবং তার ক্ষয়ক্ষতিটা আস্তে আস্তে আমরা দেখব 18 তারিখের রাত্রের দিকে আস্তে আস্তে গিয়ে কমে যাচ্ছে। ঠিক আছে, এই মাসের 18 তারিখের কথাই আমি বলছি, অর্থাৎ কালকের পরের দিন সকালবেলাতে এই ঘটনাটা আমরা ন্যাচারালি দেখতে পাবো। এখন যদি আমরা প্রেজেন্ট কন্ডিশন দেখি তাহলে দেখব কেরালা, কর্ণাটক পার করে গোয়াতে তার ধ্বংসলীলা চালিয়ে মহারাষ্ট্রের খুব কাছ দিয়ে অর্থাৎ মুম্বাই শহরের কাছ দিয়ে এই ঝড়টা আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে। এবং এই যে ঝড়টা প্রবাহিত হচ্ছে সেটা দেখব এইরকম শেপ, তার কেন্দ্রটা দেখব এরকম করে সেই ঘূর্ণিঝড়টা আমরা কিন্তু এখানে সাইক্লোনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে সাইক্লোনটা হচ্ছে সেই সাইক্লোনটার নাম হচ্ছে তাকতে। এই সাইক্লোনটার নাম হচ্ছে তাকতে, যেটা অ্যাকচুয়ালি মায়ানমার যে দেশটা বার্মা, সেই মায়ানমারের একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ভোকাল লিজার্ড বা এটাকে আমরা গিরগিটি বলতে পারি। তো সেই গিরগিটির নাম অনুসারে এই ঝড়টার নাম দেওয়া হয়েছে তাকতে। তাহলে এখান থেকে হঠাৎ করে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ভারত মহাসাগরে তৈরি একটা ঝড় কিন্তু নাম হয়ে যাচ্ছে তাকতে, যেটা মায়ানমার রাখছে। অ্যাকচুয়ালি মায়ানমার কেন রাখলো এই ঝড়টার নাম, সেখানেও কিছু ব্যাপার আছে। আমাদের যে এনএমএইচএস আছে, এনএমএইচএস ন্যাশনাল মেট্রোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল সার্ভিস, এরা কি করে অনেক দেশকে, আমাদের যে এশিয়ার বেশ কিছু দেশ আছে, প্রায় 13টা দেশ আছে, যারা আগে থেকেই অনেক নাম ঠিক করে রেখে দেয়, যে সমস্ত নামে আমরা বিভিন্ন রকম ঝড় দেখতে পাচ্ছি। যে সমস্ত জায়গায় আমরা বিভিন্ন রকম ঝড়ের নাম আমরা দেখতে পাবো। তো এই যে ঝড়ের কথাটা আমি তোমাকে বলছি, সেখানে দেখছি যে এই গুজরাটের উপরে যে ঝড়টা এখন হচ্ছে সেই ঝড়টার নাম হচ্ছে তাকতে। এই ঝড়টার গতিবেগ প্রায়
আনুমানিকভাবে বলা হচ্ছে 175 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যেতে পারে। 175 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঝড়টার কিন্তু গতিবেগ হবে, অর্থাৎ যদি এটা 100-র উপরে থাকে এই ঝড়টার গতিবেগ, তাহলে কিন্তু এর ধ্বংসলীলা হবে মারাত্মক। আর যত গুজরাটে আমরা দেখব প্রচুর বন্দর আছে, বড় বড় বন্দর আছে, এখানে প্রচুর মৎস্য শিকার যারা করে তারা এখানে প্রচুর তাদের নৌকা আছে, তো সবই দেখবো উড়িয়ে নিয়ে চলে যাবে, কিচ্ছু ঠিক থাকবে না। এবং গুজরাটের এই সমস্ত অঞ্চলে পোরবন্দর কিংবা আমাদের সোমনাথ মন্দির এই সমস্ত এরিয়ার উপর দিয়ে যখন ঝড়টা যাবে তার ধ্বংসলীলা কিন্তু হবে প্রচণ্ড মারাত্মক। এবার যেটা বলছিলাম যে এই যে সাইক্লোনটা, এর নামটা কে দিল? নামটা দিল মায়ানমার। ঠিক আছে, এই ধরনের অনেক নাম আগে থাকতেই কিন্তু ন্যাশনাল মেট্রোলজিক্যাল হাইড্রোলজিক্যাল সার্ভিস যে ডিপার্টমেন্টটা WMOর যে মেম্বাররা আছে 13টা দেশ, তারা অলরেডি অনেকগুলো নাম ঠিক করে রেখেছে। যখনই এই ভারত মহাসাগরের উপরে কোনো সাইক্লোন তৈরি হবে তখনই এই ধরনের নাম আমরা বেছে নেব, যে কোনো দেশের দেওয়া যে কোনো একটা নাম আমরা ঠিক করব এই ঝড়টার এই নাম। তো এই রকম আমরা দেখেছি 2020-তে অনেক ঝড় হয়েছে, যেমন ধরো বুলবুল, ফণী, ঠিক আছে, আমফান, এই ধরনের, আমফান তো রিসেন্টলি হয়ে গেল। তো এই ধরনের যে ঝড়গুলো আছে এই ঝড়গুলো থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসতে পারে যে এই ঝড়টার নাম কোন দেশ রেখেছে। ঠিক আছে, যেমন ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে যে বুলবুল এই নামটা কোন দেশ রেখেছে, তাহলে উত্তর হয়ে যাবে পাকিস্তান। ঠিক আছে, এছাড়া হচ্ছে সোবা এই নামটা লিখেছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড লিখেছে আমফান, এটা তো খুব ইম্পর্ট্যান্ট আগামী পরীক্ষার জন্য যেহেতু রিসেন্টলি হয়ে গেছে। তাছাড়া মায়ানমার যে নামটা লিখেছে সেটা হচ্ছে ক্রায়াব, ওমানের নাম হচ্ছে মাহা, এগুলো সব এক একটা সাইক্লোনের নাম। বাংলাদেশের যে নাম দিয়েছিল সেটা হচ্ছে ফণী, আমরা দেখেছিলাম উড়িষ্যার উপর দিয়ে প্রবল তাণ্ডব দেখিয়েছে ফণী। মালদ্বীপের নাম দেওয়া আছে হিক্কা, আর ভারতের নাম দেওয়া আছে বায়ু। এর মধ্যে কিছুদিন আগে আমফান হয়ে গেছে, তো আমফান কোন দেশ নামটা দিয়েছে, আমফান নামকরণ কোন দেশ দিল, এই ঝড়টার নাম দেখেছিল থাইল্যান্ড। আর এখন যেটা তাকতে হচ্ছে, এটা যদি সত্যি বলা হচ্ছে যে এটা কোস্ট লাইনে যখন ধাক্কা খাবে, অর্থাৎ গুজরাট উপকূলে যখন এর কেন্দ্র পৌঁছে যাবে, একটা কেন্দ্র বা কোনো সাইক্লোনের কেন্দ্র কাকে বলে এগুলো আমরা একটু পরেই বুঝবো, তো সেটা যদি ঢুকে যায় দেখব এই জায়গাতে কিন্তু তার গতিবেগ আরও কিছুক্ষণের জন্য বেড়ে যেতে পারে। দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে গতিবেগটা বাড়ার চান্স বেশি, কিন্তু ন্যাচারালি যেটা হয়ে থাকে কোস্ট লাইনে ধাক্কা খেলে যদি এখানে গাছগাছরা বেশি থাকে কিংবা পাহাড় থাকে, তাহলে দেখব ধাক্কা খাওয়ার পরে কিন্তু আলটিমেটলি ঝড়ের গতিবেগ আস্তে আস্তে সেটা জেন্টলি কমতে থাকবে। ঠিক আছে, ন্যাচারালি এরকমই হয়ে থাকে। এছাড়া এই যে নামগুলো বিভিন্ন আমফান, ক্রায়া, মাহা, ফণী, হিক্কা, বায়ু, বিভিন্ন দেশের নাম, এখানে তোমরা একটা স্ক্রিনশট অলরেডি নিয়ে নাও, একটু পরে আমি হয়তো বোর্ডটা মুছবো তখন লেখাটা হয়তো থাকবে না, তো আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়াটা হয়ে গেছে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে নামগুলো, এই নামগুলো থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমফান কোন দেশ দিয়েছে, বুলবুল কোন দেশ দিয়েছে, তাছাড়া মালদ্বীপ যে নামটা রেখেছে সেটা হিক্কা, ভারত রেখেছে বায়ু, বাংলাদেশের ফণী হয়ে গেছে। ঠিক আছে, আর বর্তমানে যেটা এখন হচ্ছে সেটা তাকতে কোন দেশ রাখলো, মায়ানমার। আর তাকতে কথার অর্থ হচ্ছে গিরগিটি, এক ধরনের ভোকাল গিরগিটি লিজার্ডকে বলা হয় মায়ানমারের ভাষাতে, বার্মা ভাষায় তাকতে। ঠিক আছে, এটা যখন উপকূলে হিট করবে সেই সময় দেখা যাবে এর স্পিডটা কিছুক্ষণের জন্য বেড়ে গিয়ে আবার আস্তে আস্তে কিন্তু ফল ডাউন করে যাবে। এখনও পর্যন্ত এত দূরই আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বা স্যাটেলাইট ইমেজারি থেকে আমরা এটাই বুঝতে পারছি যে গুজরাটের পোরবন্দরের এরিয়াতে এটা হিট করার সম্ভাবনা সবথেকে বেশি। এবার যেহেতু এটা প্রকৃতি সেহেতু কনফার্মেশন আমরা এটা বলতে পারি না যে এটা এরকম করে গিয়ে এখানেই ঠেকবে, এটা কিন্তু এরকম করেও ঢুকতে পারে, এরকম করেও যেতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি প্রায় 90% কনফার্মেশন দেওয়া যাচ্ছে যে হ্যাঁ গুজরাটের ওপরে পোরবন্দরের এরিয়াতে এটা হিট করতে চলেছে। তো কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এইবার আমরা দেখব তাছাড়া ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী করে, এই নামগুলোকে কিন্তু স্যাংশন করে। যে মানে কোনো নাম যদি খুব একটা ভুলভাল হয়ে যায়, দেখা গেল কোনো সেন্সিটিভ নাম কেউ দিয়ে দিল, তখন কিন্তু এটা আইএমডি কী করবে, আইএমডি কিন্তু এটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে ঝড়ের নাম কারা দেখে, ঝড়ের নাম দেখে হচ্ছে আমাদের ন্যাশনাল IMHS, ন্যাশনাল মেট্রোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল সার্ভিসেস। ঠিক আছে, এরা কিন্তু আমাদের ঝড়ের নামগুলো দেখে, আর এই নামগুলোকে স্যাংশন করে আলটিমেট লাস্টের দিকে আমাদের যে আইএমডি আছে সেও কিন্তু নামগুলোকে চেক করে। তাহলে আমরা বুঝতে পারলাম আশা করি কোন কোন ঝড়, বা এইগুলো অ্যাকচুয়ালি সাইক্লোন। ঠিক আছে, এশিয়ার দক্ষিণ দিকে অর্থাৎ ভারত মহাসাগরের উপরে যে সমস্ত ঝড়গুলো তৈরি হবে এগুলো কিন্তু তার নাম ছিল। আগামী আরও বিভিন্ন ঝড় আছে, সেখানে আমরা আরও অনেক নাম দেখতে পাবো। এইবার আমাদের যে মেন টপিক ছিল সেটা হচ্ছে বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ
প্রথমে বায়ু কি আমরা জানি, আমরা যে হাওয়া যেটা সেটাই বায়ু, এটা তো ঠিক আছে, কিন্তু বায়ু প্রবাহিত হয় কেন? বায়ু যে প্রবাহিত হচ্ছে, সাপোজ তোমার ঘরে একটা ফ্যান চালিয়েছো, সিলিং ফ্যান, সেখান থেকে তোমার নিচের দিকে হাওয়া আসছে, কিংবা একটা স্ট্যান্ড ফ্যান চালানো হয়েছে, সেখান থেকে একটা দিকে হাওয়া যাচ্ছে। এই যে হাওয়া যাচ্ছে, তার মানে কি কোনো একটা কারণ ছিল, তার একটা ফলস্বরূপ তুমি হাওয়াটা পাচ্ছ, তার একটা দিক আছে, তার একটা স্পিড আছে, তুমি রেগুলেটরের স্পিড কমাচ্ছ বাড়াচ্ছ, এগুলো কিন্তু অনেক ঘটনা আমরা ন্যাচারালি দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতেও কিন্তু এই ধরনের বেশ কিছু ফেনোমেনা বা বেশ কিছু ঘটনা ঘটে থাকে, যার জন্য বায়ু প্রবাহিত হয়। তো সেরকম ঘটনা কি কি হতে পারে? প্রথমে বুঝতে হবে বায়ু প্রবাহিত হয় কেন, আর হলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। আমি ছোট করে দুটো কারণ বলি। একটা হচ্ছে পৃথিবীর যে আবর্তন গতি, পৃথিবী যে ঘুরছে, পৃথিবী নিজের অ্যাক্সিসের ওপরে এরকম করে ঘুরছে, এই যে ঘোরার জন্যে পৃথিবীর ওপরে বাতাস আছে, সেও কিন্তু সামান্য হলেও এফেক্টেড, তার জন্য বায়ু প্রবাহিত হচ্ছে একদিক থেকে একদিকে, সব দিকে একরকম দিকে প্রবাহিত হয় না। আমরা জানি উত্তর গোলার্ধে সামান্য উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে সামান্য বাঁ দিকে বায়ু বেঁকে প্রবাহিত হয়, সেটা ফেরেলের সূত্র ছিল। এছাড়া কোরিওলিস বলের জন্য বায়ু প্রবাহিত হচ্ছে। তাছাড়া উষ্ণতার তারতম্য, মেন কারণ হচ্ছে উষ্ণতার তারতম্য, যেখানে উষ্ণতা বেশি হবে আর একদিকে যদি উষ্ণতা কম হয়, তাহলে যেখানে কম সেখানে হবে, যেখানে উষ্ণতা কম সেখানে হবে ঠান্ডা, আর যেখানে উষ্ণতা বেশি থাকবে সেটা হবে গরম এরিয়া। তাহলে ঠান্ডা থেকে সবসময় গরম দিকে বাতাস প্রবাহিত হয়। আমরা কি জানি, যখন কোনো অঞ্চল গরম হয় তখন সেই অঞ্চলের বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে আমি ধরে নিলাম এটা একটা এরিয়া যেখানে এই জায়গাটা গরম আর এই জায়গাটা ঠান্ডা। তাহলে এটা যদি গরম হয় তাহলে এখানকার বাতাসটা উপরে উঠে যাবে, যখনই বাতাসটা উপরের দিকে উঠে যাবে তখন নিচের অংশে শূন্যস্থান সৃষ্টি হবে, আর যখনই শূন্যস্থান সৃষ্টি হবে তাহলে শূন্যস্থান বাতাস তো কখনো বলবে না যে এই জায়গাটা ফাঁকা রেখে দেবো, ঠান্ডা অঞ্চল থেকে সবসময় বাতাসটা সেই শূন্যস্থানের দিকে ছুটে আসবে এবং সেই শূন্যস্থানটাকে ভরাট করবে। এইটা ছিল বায়ু প্রবাহিত হওয়ার নিয়ম। এবার কীরকমভাবে হচ্ছে, বাতাস সবসময়, জল যেমন উঁচু থেকে নিচুতে প্রবাহিত হয়, বাতাসও উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ থেকে সবসময় নিম্নচাপের দিকেই যাবে, নিম্ন থেকে উচ্চের দিকে কিন্তু কখনো যাবে না। এটা ছিল বায়ু প্রবাহ হওয়ার কারণ। তাহলে আমরা বায়ু প্রবাহিত হওয়ার কারণ বুঝে ফেললাম। এইবার বায়ু যে প্রবাহিত হচ্ছে, কোন জায়গায় কোন দিক থেকে প্রবাহিত হবে, দিক অনুযায়ী বাতাসের অনেক নাম হয়। আমরা ন্যাচারালি পৃথিবীতে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতখানা বায়ুর চাপ বলয় দেখতে পাই। সাতখানা বায়ুর চাপ বলয়ে আমরা পৃথিবীকে ভাগ করেছি। এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাকে বলা হয় নিরক্ষীয় বলয়। নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত শান্ত বলয়, নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত শান্ত বলয়। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ কেন? আমরা নিরক্ষীয় অঞ্চলে কি জানি, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। যখনই লম্বভাবে কিরণ দেবে তাহলে সেই জায়গায় গরম হবে, আর গরম হলে নিম্নচাপ থাকবে, অর্থাৎ বাতাস সবসময় ফাঁকা হওয়ার চেষ্টা করবে, সরে যাবে। তাহলে বাতাস যখনই সরে যাবে তাহলে উপর দিক থেকে আর নিচের দিক থেকে, এই জায়গাটা যেহেতু নিম্নচাপ, তাহলে উপর আর নিচ থেকে দেখা যাবে বাতাসটা এইভাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে ঢুকে পড়ছে। এইভাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে বাতাস কিন্তু ঢুকবে, উপর থেকেও ঢুকবে, নিচের দিক থেকেও ঢুকবে। এই যে উপর থেকে আর নিচের থেকে ঢুকলো, তার মানে এখানে নিশ্চয়ই এই জায়গাটায় আর এই জায়গাটায় নিশ্চয়ই উচ্চচাপ ছিল। এই জায়গাটাতে উচ্চচাপ ছিল বলেই নিম্নচাপের দিকে কিন্তু বাতাসটা ঢুকছে। এটা আগে তোমাকে বুঝতে হবে যে এই দুটো জায়গাতে উচ্চ ছিল বলেই এই নিম্নচাপে বাতাসটা উচ্চচাপ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে। তাহলে নিরক্ষীয় বলয় যেটা, সেটা নিম্নচাপ বলয়। তাহলে এই দুটো কি হবে, উচ্চচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় একটা হতে পারে, আর একটা মকরীয় উচ্চচাপ বলয় হতে পারে। তাহলে কর্কটীয় উচ্চচাপকে শান্ত বলয় আর মকরীয় উচ্চচাপ শান্ত বলয় আমরা নাম দিয়েছি। তাহলে আমরা তিনটে পড়লাম, একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এটা আমরা পড়লাম। কর্কটীয় উচ্চচাপ পড়লাম, একই সঙ্গে সঙ্গে মকরীয় উচ্চচাপ পড়লাম। এবার দেখা যাচ্ছে কর্কট যেহেতু উচ্চচাপ, মকর যেহেতু উচ্চচাপ, কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ মানে 23.5 ডিগ্রির এরিয়া এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, উত্তর এবং দক্ষিণের এরিয়া যেহেতু উচ্চচাপ, তার মানে শুধু নিরক্ষরেখার দিকে যে বাতাস যাবে তা তো নয়, নিচের দিকে এবং উপরের দিকেও যাবে। তাহলে কর্কট ক্রান্তীয় অঞ্চল থেকে দেখব উপরের দিকেও বায়ু যাচ্ছে, একই রকমভাবে নিচের দিকেও বায়ু যাচ্ছে। তাহলে যে জায়গায় বায়ুটা যাবে সেটা সুমেরু বৃত্তীয় প্রদেশে যাবে, আর মকরীয় অঞ্চল থেকে দেখা যাবে কুমেরু বৃত্তীয় প্রদেশে যাবে।
তো কুমেরু বৃত্তীয় প্রদেশীয় অঞ্চলটাও নিম্নচাপ বলয়, আর সুমেরু বৃত্তীয়টাও ছিল নিম্নচাপ বলয়। এই দুটো জায়গাতে, উপরের আর নিচের এই দুটো জায়গায়, সুমেরু বৃত্তীয় অঞ্চল আর কুমেরু বৃত্তীয় অঞ্চলে দেখব আমাদের মেরু প্রদেশ যেটা, উত্তর মেরু আর দক্ষিণ মেরু অর্থাৎ সুমেরু এবং কুমেরু যেটা, সেখানে দেখব সবসময় ঠান্ডা। তাহলে ঠান্ডা হলে কি হয়, যখনই ঠান্ডা হবে তখনই সেটা উচ্চচাপ হবে। তাহলে উচ্চচাপ থেকে বায়ু কোন দিকে যাবে, নিম্নের দিকে। তার মানে নিচ থেকেও কিন্তু বায়ু এই মেরুবৃত্তীয় অঞ্চলের দিকে চলে আসবে। এই ছিল ঘটনা। তাহলে আরেকবার রিভাইজ করি, দেখো তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আমাদের বায়ুচাপ বলয় কয়টা ছিল আমরা দেখলাম, আমাদের বায়ুচাপ ছিল 7খানা। এটা আমাদের পৃথিবী, এটা নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ। তাহলে এটা যদি নিম্নচাপ হয় তাহলে কি হবে, কর্কটীয় আর মকরীয় থেকে বাতাস নিম্নচাপের দিকে যাবে। একই রকমভাবে কর্কটীয়টা কেমন, উচ্চচাপযুক্ত অঞ্চল, মকরীয়টাও উচ্চচাপযুক্ত অঞ্চল। তাহলে উচ্চচাপ থেকে শুধু যে নিচের দিকে আসবে বা উপরের দিকে উঠবে এটা তো না, অল্টারনেটিভ এই দিকেও বাতাস যাবে, একই রকমভাবে এই দিকেও বাতাসটা যাবে। তাহলে আর একটা জিনিস হচ্ছে, এই উপরটা আর এই নিচটা মেরু অঞ্চল দেখবো সবসময় ঠান্ডা, তাহলে এখানেও উচ্চচাপ থাকবে, মেরু অঞ্চলেও কিন্তু উচ্চচাপ থাকছে। তাহলে উচ্চচাপ থেকে কি হবে, এই জায়গাতে বাতাস ঢুকবে, একই রকমভাবে এই জায়গাতে বাতাস ঢুকবে। তার মানে কি, এই জায়গাটাতে আরেকটা নিম্নচাপ পাবো, এই জায়গাতে আরেকটা নিম্নচাপ অঞ্চল পাবো। তাহলে টোটাল 7টা হলো। নিরক্ষীয় অঞ্চল 1, কর্কটীয় অঞ্চল 2, মকরীয় অঞ্চল 3, সুমেরুবৃত্তীয় প্রদেশ 4, কুমেরুবৃত্তীয় প্রদেশ 5, আর মেরু অঞ্চলে 6, কুমেরু অঞ্চলে 7। এই ছিল আমাদের 7টা। কোন দিক থেকে কোন দিকে বাতাসগুলো প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী বাতাসের নাম আছে, সেগুলো আমরা এবার আস্তে আস্তে পড়ব। আশা করি দেখো তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো, বায়ু প্রবাহকে মেনলি 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, একটা সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ আর স্থানীয় বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ 1, সাময়িক বায়ু প্রবাহ 2, আকস্মিক বায়ু প্রবাহ 3 আর স্থানীয় বায়ু প্রবাহ হচ্ছে 4। এই 4টে ভাগে বায়ু প্রবাহকে ভাগ করা যায়। নিয়ত বায়ুর 3টে ভাগ, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। সাময়িক বায়ু হচ্ছে স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু। আর আকস্মিক বায়ু হচ্ছে ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত। এর মধ্যে এই ঘূর্ণবাতটাই কিন্তু আমাদের এই যে ঝড়টা হচ্ছে সেটা। আর স্থানীয় বায়ু অনেক রকম আছে, যেমন ধরো কালবৈশাখী, লু, ঠিক আছে, এইগুলো লু যে বাতাসটা দিল্লিতে প্রচণ্ড গরম হয়ে যায়, তাছাড়া উত্তরপ্রদেশ থেকে বিহারের দিকেও প্রায় ঢুকে যায়, সেটা ছিল লু বাতাস। তাহলে ওটা স্থানীয় নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয় বলে ওইরকম অনেক নামের উদাহরণ আমরা পড়বো একটু পরে। তাহলে নিয়ত বায়ুতে যেটা আমরা দেখছি, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ু কাকে বলে, যে বায়ুটা সারা বছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, যার কোনো হেরফের হয় না, সেই বায়ুকে আমরা নিয়ত বায়ু বলে থাকি। আর নিয়ত বায়ু 3টে ভাগ, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। অয়ন বায়ু কোথায় প্রবাহিত হয়, অয়ন বায়ু প্রবাহিত হবে এই যে অংশটা এবং এই যে অংশটা, অর্থাৎ আমরা বলতে পারি 35 ডিগ্রি পর্যন্ত, 35 ডিগ্রি উত্তর এবং 35 ডিগ্রি দক্ষিণ, এই অংশটার মধ্যে যে বাতাসটা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেটাকে আমরা অয়নবায়ু বলি। যেটা দুটো ভাগ, যেটা কর্কটীয় অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে আসে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে, সেটা উত্তর পূর্ব অয়নবায়ু, মানে বাতাসটা এইভাবে ঢোকে উত্তর পূর্ব দিকে। এটা দিক থেকে আমরা বুঝতে পারছি, আমরা যদি এইভাবে দিক আঁকি তাহলে এটা উত্তর দিক, এটা পূর্ব দিক। তাহলে দেখা যাচ্ছে এই অ্যাঙ্গেলে ঢুকছে, উত্তর পূর্ব দিক থেকে উত্তরের অয়নবায়ুটা ঢোকে। এইটা এর দিকটা কিন্তু এই রকম, তীরটা যেন এরকম থাকে, এটা যেন ভুল না হয়। তোমরা যদি ক্লাস 10-এ পড়ো এবং বায়ু প্রবাহ থেকে তোমাদের যদি প্রশ্ন আসে, তাহলে এই তীরটা সবসময় ঠিক রাখতে হবে, কোন দিকে ঢুকছে, না তো এই দিকে এইভাবে ঢুকছে, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব অয়নবায়ু। একই রকমভাবে দক্ষিণ পূর্ব অয়নবায়ু আছে, যেটা এই দিকের অ্যাঙ্গেলে যায়, দক্ষিণ পূর্ব অয়ন, এই অ্যাঙ্গেলে দক্ষিণ পূর্ব অয়নবায়ু। তাহলে অয়নবায়ু দুটো পার্ট, উত্তর পূর্ব অয়নবায়ু, দক্ষিণ পূর্ব অয়নবায়ু। দুটো বায়ু দেখছি নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, যার ম্যাক্সিমাম জায়গাটা কোথায়, না তো 35 ডিগ্রির ভেতরে, মানে 10 থেকে 35 উত্তরেও, আবার 10 থেকে 35 দক্ষিণেও, ঠিক আছে। তাহলে উত্তর পূর্ব অয়নবায়ু পেয়ে গেলাম। একই রকমভাবে সারা বছর এই জায়গাতে পশ্চিমা বায়ু বয়ে চলে।
পশ্চিমা বায়ুটা কোথায় প্রবাহিত হবে? কর্কটীয় অঞ্চল থেকে সুমেরু বৃত্তর দিকে প্রবাহিত হবে। একই রকমভাবে মকরীয় অঞ্চল থেকে কুমেরু বৃত্তর দিকে প্রবাহিত হবে। তাহলে এইখানে পশ্চিমা বায়ু যদি দেখি তাহলে দেখব কর্কটীয় অঞ্চল থেকে এই অ্যাঙ্গেলে প্রবাহিত হবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম এই অ্যাঙ্গেলে কর্কটীয় অঞ্চল থেকে প্রবাহিত হবে। আর মকরীয় অঞ্চল থেকে যখন প্রবাহিত হবে কুমেরু বৃত্তর দিকে তখন দেখব উত্তর পূর্ব এই অ্যাঙ্গেলে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পশ্চিমা বায়ু দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, যেটা সুমেরু বৃত্তীয় প্রদেশ আর কুমেরু বৃত্তীয় প্রদেশে ঢুকছে। হয়ে গেল, তাহলে অয়ন বায়ু পড়লাম, পশ্চিমা বায়ু পড়লাম। একই টাইমে মেরু বায়ুও প্রবাহিত হয়, কিন্তু মেরু বায়ু আমরা কি জানছি, মেরু বায়ুটা সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তাহলে মেরু অঞ্চলের নিচের দিকটা উচ্চচাপ, আর তার উপরে যেটা যদি আমরা দক্ষিণ দিকটা ধরি তাহলে দেখব বাতাসটা এইভাবে প্রবাহিত হচ্ছে এই অ্যাঙ্গেলে, কারণ এটা উচ্চচাপ ঠান্ডা অঞ্চল আন্টার্কটিকা। তাহলে আন্টার্কটিকা থেকে যদি দক্ষিণ পূর্ব দিকে যে বাতাসটা প্রবাহিত হবে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। একই রকমভাবে যেটা সুমেরু বৃত্ত থেকে সুমেরু বৃত্তীয় প্রদেশের দিকে আসবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যেটা 60 ডিগ্রির দিকে আসবে এইভাবে, সেটাকে আমরা বলবো উত্তর পূর্ব মেরুবায়ু। তাহলে আমি দেখো আর একবার তোমাদেরকে নামটা বুঝিয়ে দিই, তাহলে এই জায়গা থেকে তোমাদের আর নামটা নিয়ে ভুল হবে না। প্রথমত নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ বলয়, তাই অয়ন বায়ু একটা এইভাবে আসবে, কালো কালো মার্কারটা খেয়াল রাখো, একটা দেখো এইভাবে আসবে। একই রকমভাবে নিরক্ষীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু যাবে এইরকমভাবে, একটা আসবে এইভাবে, একটা আসবে এইভাবে। এটা হয়ে গেল। এর ঠিক বিপরীত অবস্থান আরেকবার ঘটবে, সেটা হচ্ছে যখন মেরু অঞ্চল থেকে সুমেরু বৃত্তের দিকে আসবে তখনও ঠিক এইভাবে ঢুকবে, উত্তর গোলার্ধে এইভাবেই ঢুকবে। আর দক্ষিণ গোলার্ধে যদি দেখি তাহলে দেখব দক্ষিণ পূর্ব মেরুবায়ু হিসেবে ঠিক এইভাবেই ঢুকবে। তাহলে আমরা এটা বলতে পারি যখনই নিচ থেকে উপরের দিকে বায়ু প্রবাহিত হবে তখন সেটার দিক দক্ষিণ পূর্বই হবে, ঠিক যেমন দক্ষিণ পূর্ব অয়ন বায়ু ছিল, ঠিক যেমন দক্ষিণ পূর্ব মেরুবায়ু ছিল। ঠিক আছে, আর পশ্চিমা বায়ু দেখছি এরকম, আর উত্তর পশ্চিমে দেখছি এরকম। তাহলে এই ছিল আমাদের দিকগুলো। ঠিক আছে, তোমরা একবার যদি খাতায় নিজেরা আঁকো তাহলে দেখবে তোমাদের আর এইটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমরা নিয়ত বায়ু কাকে বললাম, যে বায়ু সারা বছর একই অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেইটা হচ্ছে নিয়ত বায়ু, যার মধ্যে অয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু আছে। তাহলে অয়ন বায়ুর গতিবেগ কত হতে পারে? অয়ন বায়ুর গতিবেগ 16 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, 16 থেকে 20 কিলোমিটার। এবার অয়ন বায়ুটা কোথায় প্রবাহিত হয়? কর্কটীয় অঞ্চলে, নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা, নিরক্ষ অঞ্চল থেকে মকরক্রান্তি রেখার মধ্যে। তাহলে দেখব উত্তর গোলার্ধে প্রচুর এখানে কিন্তু স্থলভাগ, যেহেতু উত্তর গোলার্ধে স্থলভাগ তাই দেখব এখানে স্থলভাগে বাতাস বাঁধা পেলে এই জায়গাটায় বাতাসের স্পিডটা কম হবে, 16 কিলোমিটার হবে। কিন্তু দক্ষিণ গোলার্ধে দেখব স্পিডটা দেখব এখানে যেমন 16 কিলোমিটার হচ্ছে, যেহেতু আমাদের স্থলভাগের পরিমাণ বেশি, কিন্তু দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর ক্ষেত্রে দেখব এটা প্রায় 20 কিলোমিটার হয়ে যাচ্ছে, 20 কিলোমিটার। তার জন্য দেখব ওখানে যেহেতু জলভাগ বেশি তাই সেই অঞ্চলে কিন্তু বাতাসটা একটু স্পিডটা বেশি হবে। একই রকমভাবে যদি আমরা পশ্চিমা বায়ুর কথা দেখি তাহলে দেখব উত্তর গোলার্ধের স্থলভাগ বেশি, তার জন্যে এখানে স্পিডটা একটু কম অপেক্ষাকৃত দক্ষিণের তুলনায়। যেহেতু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি এবং পশ্চিমা বায়ুর যে গতিবেগ সেটা অনেক জোরে, মানে এটার থেকে অপেক্ষাকৃত জোরে, তার জন্য এখানে দেখব বাতাস অনেক রকম শব্দ করে প্রবাহিত হচ্ছে। যে শব্দ করে প্রবাহিত হবে যে অক্ষাংশের ওপরে, সেই অক্ষাংশের নাম অনুযায়ী আমরা কিন্তু এই পশ্চিমা বায়ুর আলাদা আলাদা নাম দিয়েছি। তোমরা হয়তো গর্জনশীল 40 নামটা শুনবে, তীক্ষ্ণ চিৎকারকারী 60 এটা শুনবে। এই ধরনের আমরা অনেক রকম নাম দিই, সেই নামগুলো আমি তোমাদেরকে লিখে দিই, তাহলে দেখবে তোমাদের আর এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমাদের যে উত্তর পূর্ব পশ্চিমা বায়ু তার 3টে নাম হতে পারে। তাহলে পশ্চিমা বায়ু এর 3টে নাম হবে, একটা হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, একটা হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, একটা হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। তাহলে 40 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে
গর্জনশীল চল্লিশা, মানে এখানে আওয়াজ হয়, খুব প্রচণ্ড আওয়াজ হয়, তার জন্য গর্জনশীল চল্লিশের জন্য চল্লিশা, তাহলে এটার নাম কি হবে? গর্জনশীল চল্লিশা। আর যদি 50 ডিগ্রিতে বলি তাহলে ক্রোধান্বিত 50, আর 60-এ যদি বলি তাহলে তীক্ষ্ণ চিৎকারকারী 60। ঠিক আছে, ষাঁড় লিখে দিও না, তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই ছিল আমাদের তিনখালা আলাদা আলাদা নাম। তাহলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় আমরা পেলাম গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পেলাম আমরা ক্রোধোন্নত 50, আর 60 ডিগ্রি দক্ষিণে আমরা পেলাম তীক্ষ্ণ চিৎকারকারী ষাঁড়। আশা করি এই তিনটে নাম তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। এইখান থেকে কিন্তু পরীক্ষায় টিকা লিখতে দিতে পারবে, বা 2 নম্বরে কোয়েশ্চেন লিখতে দিতে পারে যে তীক্ষ্ণ চিৎকারকারী ষাঁড় কোন অঞ্চলে আমরা দেখতে পাই, বা কোন বায়ুর নাম, কোন বায়ু প্রবাহের নাম হয়, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমরা অয়নবায়ু, পশ্চিমা বায়ু, আর ঠিক একই রকমভাবে মেরুবায়ু, 2 মেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্তীয় অঞ্চল এবং সুমেরুবৃত্তীয় অঞ্চলের দিকে যে বাতাসটা প্রবাহিত হবে, অর্থাৎ 2 মেরু অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকার দরুন ওখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে, তাহলে উচ্চচাপ থেকে দেখবো আমরা সুমেরুবৃত্তীয় অঞ্চল এবং কুমেরুবৃত্তীয় অঞ্চলের দিকে বাতাসটা প্রবাহিত হয়, সেই নামটা দিয়েছি আমরা মেরুবায়ু। ঠিক আছে, তাহলে নিয়ত বায়ুর যে 3টে ভাগ আমরা সেটা অলরেডি পড়ে ফেললাম। এইবার যেটা দেখব সেটা হচ্ছে সাময়িক বায়ুপ্রবাহ। সাময়িক বায়ুপ্রবাহ মানে কি? মানে এটা ন্যাচারালি হয়ে থাকে, এই ঘটনাটা ন্যাচারালি ঘটে, কীরকমভাবে ঘটে সেটা তোমাদেরকে বুঝতে হবে। আর এটার থেকে আমাদের বেশি ডিটেলস আলোচনা করার কোনো দরকার নেই, আমরা খুব সহজে এইবার পড়াগুলো যেটা মেন বোঝার সেটা আমরা বুঝে নিয়েছি, সেখান থেকে যেরকম প্রশ্ন হবে আমি সেরকম বলতে বলতে যাব। সাময়িক বায়ু 3 রকম হতে পারে, সমুদ্র বায়ু, স্থলবায়ু আর হচ্ছে মৌসুমী বায়ু। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে সমুদ্র বায়ু, এটা সাময়িক বায়ু প্রবাহের মধ্যে পড়ে। তাহলে সমুদ্র বায়ু কাকে বলে? যখন এটা ধরো সমুদ্র আর এটা ধরো স্থলভাগ, ঠিক আছে, এটা সমুদ্র, এটা স্থলভাগ। তাহলে সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? সমুদ্রবায়ু প্রবাহিত হয় হচ্ছে দিনের বেলায়। দিনের বেলায় কেন প্রবাহিত হচ্ছে সেটা বুঝতে হবে। সূর্য যখন দুপুরবেলাতে স্থলভাগের উপরে কিরণ দিচ্ছে, তাহলে এই জায়গাটা কি হবে? প্রচণ্ড গরম। আর যখনই কোনো অংশ গরম হবে তখন স্থলভাগের যে বাতাস সেটা উপরের দিকে উঠে যাবে, তাহলে স্থলভাগের বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে। যখনই উপরের দিকে উঠে গেল তাহলে এখানটা শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে। এই শূন্যস্থানকে পূরণ করার জন্য দেখব সমুদ্র থেকে একটা বাতাস এসে আমাদের স্থলভাগের দিকে চলে আসবে। তাহলে সমুদ্র থেকে যে বাতাসটা স্থলভাগের দিকে আসে সেই বাতাসটাকে আমরা সমুদ্র বায়ু বলে থাকি, যেটা কখন ঘটছে? দিনের বেলায় ঘটছে। কারণ কি? স্থলভাগটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। যারা সমুদ্রের ধারে যাদের বাড়ি তারা দেখবে, তোমরা যখন দুপুরবেলায়, কেউ ধরো সাপোজ পুরীতে কিংবা দীঘাতে ঘুরতে গেছো, এবার দুপুরবেলায় সমুদ্রের ধারে তুমি দাঁড়িয়ে আছো, সমুদ্রের ধারে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে সমুদ্র। যদি দুপুরবেলায় দাঁড়িয়ে থাকো, যদি তোমরা সেলফি তোলো, তাহলে দেখবে চুলটা পেছন দিকে উঠছে, অর্থাৎ স্থলভাগের দিকে। যদি আমার এই সামনে সমুদ্র থাকে তাহলে হাওয়াটা আমার মুখে লাগবে, অর্থাৎ মুখে হাওয়া লাগবে। ঠিক আছে, এটা কিন্তু দিনের বেলাতে হবে, কিন্তু এই সেম ঘটনাটা সন্ধেবেলায় দেখবে উল্টো। যদি সন্ধেবেলায় দেখো তাহলে এই ঘটনাটা দেখবে উল্টো ঘটছে। এই যারা দাঁড়িয়ে ছিল, যে সেলফি তুলেছিল, মুখে হাওয়া লাগছিল, এখন দেখবে মাথার পেছন দিকে হাওয়া লাগবে, আর চুলটা দেখবে সামনের দিকে উঠছে, সমুদ্রের দিকে চুল উঠতে থাকবে। এই ঘটনাটা তোমরা লক্ষ্য করতে পারো, তাহলে দেখবে সমুদ্রবায়ু স্থলবায়ু বুঝতে পারবে। এই ঘটনাটা যেটা সমুদ্রবায়ু দেখলাম, দিনের বেলাতে মুখে হাওয়া লাগছিল, সমুদ্রের দিকে যদি মুখ করে দাঁড়াই, সাপোজ ধরো আমার সামনে সমুদ্র আছে, আমি দিনের বেলায় দাঁড়িয়ে আছি, তাহলে আমি স্থলভাগে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা গরম হয়ে গেছে, গরম হওয়ার জন্য এখানে শূন্যস্থান, সমস্ত বাতাস উপরের দিকে উঠে চলে গেল। তাহলে শূন্যস্থানের দিকে বাতাস কি করবে? ধেয়ে আসবে শূন্যস্থান পূরণ করার জন্য, তাহলে আমার মুখের দিকে হাওয়াটা আসবে। তাহলে যদি আমি ছবি তুলি, আমার চুলটা পেছনের দিকে উঠবে, এটা কিন্তু খুব কমন ব্যাপার। এই ঘটনাটাই যদি আমি সন্ধেবেলায় দেখি, সন্ধেবেলায় স্থলবায়ু প্রবাহিত হয় কীরকম? তাহলে সন্ধেবেলা যদি দেখি তাহলে দেখব সন্ধেবেলাতে কি হয়? সন্ধেবেলাতে চাঁদ ওঠে, তাহলে এই জায়গাটা কি, তখন সন্ধেবেলায় কি হবে? সন্ধেবেলায় স্থলভাগটা ঠান্ডা হবে আর জলভাগটা তখন অপেক্ষাকৃত গরম হয়ে যাবে। যখন জলভাগটা অপেক্ষাকৃত গরম হবে তখন এই জায়গাটা কিন্তু, এখান থেকে দেখব
হাওয়াটা উপরের দিকে উঠে যাচ্ছে আর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়াটা আসবে, তখন তাকে স্থলভাগ থেকে হাওয়াটা আসার জন্য তাকে আমরা স্থলবায়ু নাম দিয়েছি। এই ছিল আমাদের স্থলবায়ু আর হচ্ছে সমুদ্রবায়ু। ঠিক আছে, তাহলে স্থলবায়ু রাত্রেবেলায় প্রবাহিত হয়, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। স্থলবায়ু রাত্রেবেলায় সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সমুদ্রবায়ু দিনের বেলায় স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সমুদ্রবায়ুর বেগ অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে, মধ্যাহ্নের পরে অপরাহ্ন যখন হবে তখন খুব জোরে বাতাস দেয়। দুপুর 2টো 3টে 4টে এই টাইমে যদি আমরা দেখি সমুদ্রবায়ুর বেগ খুব বেড়ে যায়। একই রকমভাবে যদি আমরা স্থলবায়ু দেখি তাহলে দেখব ভোরবেলায় প্রচণ্ড বেগে এই স্থলবায়ু প্রবাহিত হয়। এই ছিল আমাদের স্থলবায়ু আর সমুদ্রবায়ুর পার্থক্য। আর একটা হচ্ছে মৌসুমি বায়ু। মৌসুমি কথার অর্থ, মৌসুম শব্দ আরবি শব্দ মৌসুম থেকে এসেছে, যার কথার অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ এই মৌসুমি বায়ুটা আমরা পড়বো কোন সময়, এটা এই টপিকের মধ্যে আমি আর বলছি না। এটা ভারতের যখন আমরা আবহাওয়া জলবায়ু পড়বো সেইখানে আমরা মৌসুমি বায়ু নিয়ে আলোচনা করব। যে বায়ুর জন্য, মৌসুমি বায়ুর জন্য ভারতের জলবায়ু মৌসুমি প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভারতের জলবায়ু কেমন? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। এই যে মৌসুমি শব্দটা ইউজ করলাম, এই মৌসুমি শব্দটা মৌসুমি বায়ু প্রবাহের জন্যই হয়ে থাকে। তার মানে মৌসুমি বায়ুর এফেক্ট আমাদের জলবায়ুর উপরেও কিন্তু পড়ছে। ঠিক আছে, সেখানে আমরা জলবায়ু আবহাওয়া সেগুলো আলাদা আলাদাভাবে, মৌসুমি বায়ুটা আলাদা করে সেখানটায় বিস্তারিত আলোচনা করব। তা এখন বায়ু প্রবাহের মধ্যে যেটা বলছিলাম সেটা আমরা পড়ে ফেললাম। অয়নবায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন সাময়িক বায়ু, সমুদ্রবায়ু, স্থলবায়ু, মৌসুমি বায়ুটা বাদ দিয়ে পড়লাম, তাহলে এই দুটো আমি মুছে দিলাম। এখন থাকলো আকস্মিক বায়ু প্রবাহ। আকস্মিক বায়ু প্রবাহ মানে হচ্ছে, আকস্মিক মানে কি? আকস্মিক মানে হচ্ছে হঠাৎ করে। যদি হঠাৎ করে কোনো অঞ্চলের দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহ, মানে কোনো অঞ্চলে দেখা গেল হঠাৎ করে উষ্ণতার তারতম্য হয়েছে, কীরকম? সেটা স্থলভাগেও হতে পারে, জলভাগেও হতে পারে। যদি দেখি জলভাগে কোনো একটা সমুদ্রে, ঠিক আছে, হঠাৎ করে একটা নির্দিষ্ট অঞ্চলে প্রচণ্ড গরম, তাহলে গরম মানে কি? সূর্যের আলোতে এই জায়গাকার জলটা গরম হয়েছে, গরম হওয়ার জন্যে এই সংলগ্ন যে বাতাসটা ছিল সেটাও গরম হয়ে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটায় শূন্যস্থান সৃষ্টি হলো, শূন্যস্থান হবে। আর একটা কী হবে? জলটা তো ভেপার হবে, অর্থাৎ জলীয় বাষ্প। ঠিক আছে, শূন্যস্থান হবে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হবে। আমরা যদি বাতাসের মধ্যে জলীয় বাষ্প দেখি তাহলে জলীয় বাষ্পটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি গরম। কীরকমভাবে বুঝবে? তোমরা যদি গরম, যে ধরো ফুটন্ত গরম জল, ওখানে যদি হাত লাগাও, তোমার যতটা না গরম লাগবে তার উপরে যে ভাপ বেরোচ্ছে, মানে যে ধোঁয়াটা আমরা দেখতে পাই জলীয় বাষ্পটা, সেটা অনেক বেশি গরম থাকে, লিনতাপ বেশি থাকে বলে। তো জলীয় বাষ্প অপেক্ষাকৃত বেশি গরম থাকে, অর্থাৎ এই জায়গাটা সমুদ্রের উপরে কোনো একটা জায়গায় গরম হয়ে গেল। তাই যখনই গরম হবে তাহলে সেটা দুটো জায়গা থেকে হাওয়াটা আসতে পারে। যদি সমুদ্রটার অন্য জায়গায় ঠান্ডা থাকে, কিংবা কোনো একটা জায়গায় যদি আশেপাশে এইখানটা যদি কোনো দেশ থাকে বা কোনো কান্ট্রি বা কোনো ল্যান্ড বা ভূমি থাকে, তাহলে সমুদ্র থেকেও হতে পারে, ভূমি থেকেও হতে পারে। তাহলে এই জায়গাটা ফাঁকা হলে ঠান্ডা বায়ুটা ভূমি থেকে কিংবা সমুদ্রের অনেক দূর থেকে আলটিমেটলি ঠান্ডা বাতাসটা এই শূন্যস্থানটা ফাঁকাটা বন্ধ করার জন্যে অন্য জায়গা থেকে ছুটে আসবে। এই ঘটনাটাতে আকস্মিক বায়ু প্রবাহিত হয়। আর এই আকস্মিক বায়ু প্রবাহের জন্যেই আমাদের ঘূর্ণবাত কিংবা প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি, অর্থাৎ যেটাকে আমরা তুফান বলি। তুফান মানে হচ্ছে ঝড়। আমাদের যে ঝড় হয়, হঠাৎ করে ঝড় হওয়ার কারণ হলো নিম্নচাপের সৃষ্টি, ঠিক আছে, কিংবা উচ্চচাপের সৃষ্টি। দুটো কারণে হতে পারে, নিম্নচাপের জন্য হতে পারে, সমুদ্রের উপরে ন্যাচারালি এটা নিম্নচাপের জন্যই হয়ে থাকে। আর স্থলভাগে দেখবো ঠান্ডা এরিয়াতে উচ্চচাপের জন্যও হয়। তো আমরা নিম্নচাপ দিয়েই বুঝি যে ঝড় কেন সৃষ্টি হচ্ছে। তাহলে ঝড়ের সৃষ্টির কারণ কি? কোনো একটা বড় জলভাগের উপরে কিংবা স্থলভাগের উপরেও হয় না বললে ভুল হবে, হয়। জলভাগের উপরে যখন হঠাৎ করে নিম্নচাপের সৃষ্টি হবে এবং সেইখানকার বায়ু শূন্যস্থানের সৃষ্টি হলে দূর থেকে ঠান্ডা বায়ু ছুটে আসবে, সেই সময় সেইখানে ঝড় হবে। আর জলীয় বাষ্পতে কি হয়? জলীয় বাষ্পতে মেঘ হয়, যেটা আমাদের এই যে তাক্তা বলে যে ঝড়টা রিসেন্ট হচ্ছে এই মুহূর্তে, তাহলে এই ঝড়টার উপরে দেখবো আমরা বিশাল বড় মেঘ তৈরি হয়েছে। আর সেই মেঘটা কি? পুরোপুরি জলীয় বাষ্পপূর্ণ মেঘ। আর এই জলীয় বাষ্পতে প্রচুর পরিমাণে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, যার জন্যে ঝড়ের সঙ্গে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু এই ঘূর্ণবাতে হয়, বা ঝড়ের সময় বা তুফানের সময় হয়। তাহলে ঝড় কেন সৃষ্টি হলো আমরা বুঝলাম। তার মধ্যে এই ছিল আমাদের আকস্মিক বায়ু প্রবাহ কারণটা, ঠিক আছে। হঠাৎ করে চাপের তারতম্য হলে বায়ুর মধ্যে উষ্ণতা এবং তাপের
ব্যালেন্স নষ্ট হলে আমাদের আকস্মিক বায়ুপ্রবাহ হতে পারে। দুই রকম হয়, একটা হচ্ছে ঘূর্ণবাত, একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। ঠিক আছে, তাহলে ঘূর্ণবাত কি আর প্রতীপ ঘূর্ণবাত কি, দুটোর একটা অন্যের বিপরীত জিনিস। ঠিক আছে, তাহলে ঘূর্ণবাত মানে হচ্ছে যেটাকে আমরা সাইক্লোন বলছিলাম একটু আগে, এইগুলোই ছিল আমাদের এই ঘূর্ণবাত। ঠিক আছে, এবার এই যে ঝড়, এই ঝড়ের অনেক ক্যাটাগরি আছে, মানে এক একটা দেশে আমরা এক একটা নামে ডাকি। তার আগে ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত বলতে যেটা বুঝি, ঘূর্ণবাত কেমন হবে, যে ঝড় বা যে তুফান ক্রান্তীয় অঞ্চলে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্টি হয়, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে শুরু করে, মানে আমাদের 20 ডিগ্রি থেকে শুরু করে 60 ডিগ্রির মধ্যে, যে 60 ডিগ্রি না, প্রায় 60 ডিগ্রি পর্যন্ত যে এরিয়াতে ঝড় সৃষ্টি হবে সেগুলো ন্যাচারালি ঘূর্ণবাত হয়ে থাকে। ঠিক আছে, এটা কোথায় হয়, সমুদ্রে যখন উষ্ণতা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে তখন এই ঘূর্ণবাত হয়। তাছাড়া আমরা কি দেখতে পারি, এর গতিবেগ দেখব, গতিবেগ স্পিড খুব বেশি হয়, মানে প্রচণ্ড জোরে এই বাতাসটা প্রবাহিত হয়, যার স্পিড থাকে প্রায় 50 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। তার মানে বুঝতে পারছো, যখন ঘূর্ণবাত বা ঝড় সৃষ্টি হবে তখন কত জোরে বাতাস বইতে পারে, যার মধ্যে মানুষের কাছে 80 কিলোমিটার পর্যন্ত, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যে বাতাস দেবে তাতে কিচ্ছু এসে যায় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই এটা 100 পার করে যাবে, 120, 130-এ চলে যাবে, তখন কিন্তু যে অঞ্চলের উপর দিয়ে এই বাতাসটা বা এই ঘূর্ণবাতটা যাবে সেই অঞ্চলের কিন্তু ধ্বংসলীলা হতে বাধ্য। ঠিক আছে, যদি ফাঁকা এরিয়ায় হয় তাহলে হয়তো কিছু হবে না, কিন্তু যদি সেটা ঘনবসতিপূর্ণ এরিয়া হয়, কোনো বড় শহরের উপরে হয় তাহলে কিন্তু, বা কোনো জঙ্গলের উপরে হয় তাহলে দেখবো সেই অঞ্চল সব কিছু তছনছ করে লণ্ডভণ্ড করে বেরিয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ঘূর্ণবাত। ঠিক আছে, ঘূর্ণবাতে যেটা হয় সেটা হচ্ছে এইটা, ধরো ঘূর্ণবাত, তাহলে ঘূর্ণবাতে কেন্দ্র যেটা হয়, কেন্দ্রটা হয় নিম্নচাপযুক্ত অঞ্চল। তাহলে কেন্দ্র যদি নিম্নচাপযুক্ত অঞ্চল হয় তাহলে উচ্চচাপ থেকে কি হবে, উচ্চচাপ থেকে বাতাস কেন্দ্রের দিকে ঢুকবে। এই হলো ঘূর্ণবাতের ঘটনা। এর ঠিক বিপরীত ঘটনা প্রতীপ ঘূর্ণবাতে ঘটে থাকে। তাহলে প্রতীপ ঘূর্ণবাত কোথায় হয়, প্রতীপ ঘূর্ণবাত ন্যাচারালি নাতিশীতোষ্ণ অঞ্চল এবং যে আমাদের হিমমণ্ডল, ঠিক আছে, হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের উত্তর অংশে, সেই অঞ্চলে আমাদের প্রতীপ ঘূর্ণবাত দেখা যায়। তাছাড়া দেখব শীতল স্থলভাগে হয়, শীতল স্থলভাগ। আর ঘূর্ণবাত দেখেছিলাম উষ্ণ জলভাগ, এটা জল ছিল, এটা উষ্ণতার জন্য, সে ছবিতে আগে আঁকলাম, একটু আগে দেখেছো। তাছাড়া দেখব প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রটা হয় উচ্চচাপ, আর এখান থেকে বাতাস বাইরের দিকে ছিটকে যায়। কিন্তু ঘূর্ণবাতে দেখব ভেতরে হয় নিম্নচাপ। আমরা যখনই বলি না যে নিম্নচাপ হয়েছে ঝড় হবে, নিম্নচাপ হয়েছে ঝড় হবে, নিম্নচাপ হওয়া মানে কোনো অঞ্চলে বাতাস ফাঁকা, সেই জায়গাতে বাতাসে কোনো চাপ নেই, হয়তো 960 মিলিবার পর্যন্ত কমে যায়, তারও কমে যায়, তখন আশেপাশে যেখানে 1000 মিলিবারের বেশি চাপ থাকে সেই জায়গা থেকে চাপ থেকে বাতাস কিন্তু ছুটে চলে আসে। নাম্বারগুলো অতটা ফ্যাক্টর না, যা সহজ ভাষায় বুঝে নাও, যখন ভেতরে বাতাস থাকবে না তখন নিম্নচাপ হবে, বাইরে থেকে বাতাস ভেতরের দিকে ঢুকে আসবে, ছুটে আসবে। ঠিক আছে, সেইটাই আমাদের ঘূর্ণবাত। এই যে ঘূর্ণবাত বা প্রতীপ ঘূর্ণবাত, এই ঘূর্ণবাতগুলোর এক একটা দেশে এক এক রকম নাম দেওয়া আছে। যেমন হ্যারিকেন, হ্যারিকেন ন্যাচারালি কোন জায়গাতে হয়, হ্যারিকেন হয় ওয়েস্ট ইন্ডিজ আর ফ্লোরিডা যে অঞ্চল, সেই অঞ্চলে হ্যারিকেন নামক ঘূর্ণবাত ঝড় হয়। আমরা একটু আগে যে নামগুলো পড়লাম সাইক্লোনের, ফণী, আমফান, বুলবুল, হিক্কা, বায়ু, বর্তমানের তাক্তা, এগুলো কিন্তু সব সাইক্লোনের নাম। সাইক্লোন কোথায় হয়, সাইক্লোন ন্যাচারালি হয় হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগর কিংবা ভারত মহাসাগরীয় অঞ্চলে। তাহলে বঙ্গোপসাগর এবং আরব সাগর কিংবা ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত ঝড় হয় তাকে বলা হয় সাইক্লোন। তোমরা খবরের পেপারে বা নিউজ চ্যানেলে যাই দেখবে সবসময় বলবে যে সাইক্লোন তাক্তা, সাইক্লোন হিক্কা, সাইক্লোন বুলবুল, মানে এইগুলো কিন্তু বঙ্গোপসাগর আর আরব সাগরীয় অঞ্চলেই হবে। এই আরব সাগর বঙ্গোপসাগর অঞ্চলে হওয়া ঝড়কে আমরা সাইক্লোন নাম দিই, মানে এই জায়গাকার ঝড়কে আমরা সাইক্লোন বলে থাকি। তাহলে হারিকেন কোথাকার ঝড়ের নাম, ওয়েস্ট ইন্ডিজ, ফ্লোরিডা, এই সমস্ত অঞ্চলে যে ঝড়গুলো হয় বিশাল গতিসম্পন্ন, ভীষণই ধ্বংসাত্মক, এর গতিবেগ 150 কিলোমিটারের উপরে চলে যায়। ঠিক আছে, এরপরে যে টাইফুন,
টাইফুনের দুটো বানান হয়, একটা হচ্ছে টাইফু, একটা হচ্ছে টাইফুন, ফয়হস্যু দন্তেন্য থাকবে। তাহলে যেটা টাইফু আর যেটা টাইফুন, টাইফুন হচ্ছে চীনের আর টাইফু হচ্ছে জাপানের। তাহলে টাইফুন আর টাইফু, টাইফুন হচ্ছে চীনের, টাইফু হচ্ছে জাপানের। এগুলো কিন্তু এখন যেগুলো বলছি এগুলো সম্পূর্ণ কম্পিটিটিভের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কম্পিটিটিভে দেয়। এরপরে হচ্ছে উইলি উইলি। উইলি উইলি কোথায় হয়? অস্ট্রেলিয়াতে যে ঝড় হয়, ঠিক আছে, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম উপকূলে। আমরা দেখব অস্ট্রেলিয়ার ম্যাপটা এই রকম দেখতে। এর এই উপরের দিকের অংশে যে ঝড়গুলো হবে, ঠিক আছে, এই সেক্টরগুলো, এই জায়গাতে যে ঝড়টা হয় সেগুলোর নাম হচ্ছে উইলি উইলি, ঠিক আছে। এরপরে সব থেকে ক্ষতিকারক যেটা আমরা খুব, যে নামটা আমরা খুব বেশি জানি সেইটাকে বলা হয় টর্নেডো। টর্নেডো এই নামটাও কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট নাম। টর্নেডো হচ্ছে ঝড়েরই যেমন সাইক্লোন, যেমন টাইফুন, যেমন হ্যারিকেন, সেই রকমই একটা নাম হচ্ছে টর্নেডো। টর্নেডো ন্যাচারালি ইউএসএ আর মেক্সিকোতে আমরা টর্নেডো বলে ডেকে থাকি। ইউএসএ এবং মেক্সিকোতে যখন প্রবল গতিসম্পন্ন ঝড় হয়, এর গতিবেগ 200-250 কিলোমিটারেরও বেশি চলে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেগুলো হয় সেগুলো সাইক্লোন, ইউএসএ বা মেক্সিকোতে যেগুলো হয় সেটা টর্নেডো। হারিকেন হয় ওয়েস্ট ইন্ডিজ, ফ্লোরিডা অঞ্চলে। তারপরে যে টাইফুন চীনে, টাইফু যদি হয় তাহলে জাপানে, উইলি উইলি হয় অস্ট্রেলিয়ায়। এই ধরনের বিভিন্ন নাম আমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে। এগুলো সবই ছিল ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদের এক একটা উদাহরণ। তাহলে বর্তমানে যেটা আমাদের হচ্ছে, যে সাইক্লোন হচ্ছে, সেই সাইক্লোনের নাম হচ্ছে তাক্তা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ঘূর্ণবাদ। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়েছে আর জলীয় বাষ্প উপরের দিকে উঠে গিয়ে বিশাল বড় মেঘ। স্যাটেলাইট ইমেজ যদি দেখি তাহলে দেখবো পৃথিবীর ওপরে পুরো সাদা হয়ে আছে একটা অংশে, ঠিক আছে। যেটা আমরা যদি আরও ছবিতে, আমি যদি তোমাকে ভালো করে একটু এঁকে দেখাই তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। কীরকম দেখব, এটা ছিল ভারত, ঠিক আছে। ঝড়টা অ্যাকচুয়ালি এই রকম জায়গা থেকে, অর্থাৎ মালদ্বীপের আশেপাশ থেকে উৎপন্ন হয়েছে। সেই ঝড়টা আস্তে আস্তে এরকমভাবে যাচ্ছে, ঠিক আমাদের এটা হচ্ছে ঝড়ের রাস্তা। এইবার ঝড়ের কেন্দ্র কাকে বলে? কেন্দ্রটা হচ্ছে নিম্নচাপের যে যে সেন্টার, ঠিক আছে। এটা ছিল ঝড়ের পাত। তাহলে এই যে ঝড়ের মাঝখানটা, এই যে মাঝখানটা হচ্ছে ঝড়ের যেখানটায় কিন্তু একদম শূন্যস্থান থাকে, ভীষণ নিম্নচাপ থাকে, শূন্যস্থান, যেটা কি করে, বাইরে থেকে হাওয়াকে টেনে নিজের ভেতরের দিকে, মানে বাইরে থেকে হাওয়াকে টানবে, ঠিক আছে, বাইরে থেকে হাওয়াকে টানবে এবং গোল গোল করে ঘুরতে থাকবে। এবং এইভাবে ঘুরতে ঘুরতে জিনিসটা এরকম 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 করতে করতে যেতে যেতে গুজরাটে এইখানে গিয়ে ধাক্কাটা খাবে। এবার এটা দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ডান দিকে বেঁকে যেতে পারে, একটা হচ্ছে বাম দিকে, অর্থাৎ পূর্ব দিকেও যেতে পারে, পশ্চিম দিকেও যেতে পারে। যদি পশ্চিম দিকে যায় তাহলে পাকিস্তানের উপর দিয়ে যাবে, আর যদি পূর্ব দিকে যায় তার মানে গুজরাট, মধ্যপ্রদেশের এইভাবে এইভাবে ঢুকতে থাকবে, ঠিক আছে। এরকম করে ঝড়ের পাতটা হয়ে যাবে। আর যেখানটা মিডিলটা থাকবে সেটা হচ্ছে ঝড়ের কেন্দ্র, এই মাঝখানটা থাকবে হচ্ছে ঝড়ের কেন্দ্র, যে কেন্দ্রটাই অ্যাকচুয়ালি সব থেকে বেশি ক্ষতিকারক, ঠিক আছে। কেন্দ্রটাই অ্যাকচুয়ালি সব থেকে বেশি ক্ষতিকারক। গোয়াতে অলরেডি, আজকের ডেটে বিকেলবেলাতে গোয়াতে অলরেডি ভীষণই ধ্বংস দেখিয়ে দিয়েছে। মুম্বাই থেকে হার্ডলি 350-400 কিলোমিটার দূরে, সেখান থেকে যখন মুম্বাইয়ের তত্ত্বরেখাতে, যদি কেন্দ্রটা যদিও বা মুম্বাইয়ে পৌঁছাবে না, কিন্তু আশেপাশের যে হাওয়াটা সেটা কিন্তু অলরেডি এই মুম্বাই অঞ্চল বা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হাওয়াটা কিন্তু ঠেকবে। অর্থাৎ ভারতের ভেতর থেকে হাওয়া দেখব এই নিম্নচাপ কেন্দ্রের দিকে, পেছন দিক থেকে হাওয়া আসবে। যদি আমরা ভালো করে দেখি তাহলে সমুদ্রের ঢেউ যেমন বেশি উঁচু উঁচু, এরকম উঁচু উঁচু যখন ঢেউ হবে, প্রায় 6 মিটার উঁচুও ঢেউ হয়ে যেতে পারে, যেটা সমুদ্রের উপকূলে ছাপিয়ে চলে আসবে জলটা। যে জলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়, কি ক্ষতি হয়, এই জলটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, ঠিক আছে, মানে হচ্ছে পাঁক জাতীয় জল, যেটা প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা নিয়ে এসে একদম উপকূল থেকে সরাসরি ভেতরে ঢুকিয়ে দেবে, যা উপকূলে যে সমস্ত সাধারণ লোকজন বাস করে তাদের বাড়িঘরকে উপড়ে নিয়ে যেতে পারে এবং পুরো নোংরা করে দেবে, যেটা পরিষ্কার করতেই প্রচুর দিন লাগবে। তাছাড়া দেখব প্রচুর বড় বড় গাছপালা উপড়ে দেবে। এছাড়া এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ধর টেলিফোন লাইন কিংবা
তার পোল আছে, যে সমস্ত ইলেকট্রিক পোল থাকবে সেই সমস্ত পোল উপড়ে যাবে, গাছ উপড়ে যাবে, সমস্ত তার ফার ছিঁড়ে যাবে, বাড়ির ছাদের উপরে যদি কোনো চালা থাকে সেগুলো উড়ে যাবে। এখন তো অনেক দোতলা তিনতলা বাড়ি কিংবা ফ্ল্যাটের উপরে দেখবো এরকম করে চালা দেওয়া হচ্ছে, সেই কর্কেটের চাল দেওয়া হচ্ছে, সেগুলো উড়িয়ে নিয়ে চলে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না। যদি গতিবেগটা যদি বলা হচ্ছে 175 কিলোমিটার হতে পারে, যখন হিট করবে তখন আরও বেশি নাকি এর গতিবেগ হবে। যদি 175-এর যদি এটা 130ও ঠেকে যায় তাহলে বুঝতে পারছো কি হতে পারে। আমরা কিছুদিন আগে অলরেডি কিন্তু আমফানের যে প্রকোপ যেটাতে কলকাতাতে যখন ছিল তখন সেটা ছিল প্রায় 120 কিলোমিটার, তাতে আমাদের কলকাতাকে তছনছ করে দিয়ে বেরিয়েছে। এবার তার থেকেও যদি জোরে হয় 130 বা 135-40-এও যদি যায় তাহলে দেখবো কিন্তু সেটা সত্যিই প্রচণ্ড ক্ষতিকারক। এখানে আমাদের আইএমডি কিংবা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে ভীষণ মানে বড় বড় থ্যাংক ইউ দিলেও কম হবে। তাছাড়া আমাদের যে সমস্ত স্যাটেলাইটগুলো পাঠানো হয়েছে ভারত থেকে, যেগুলো আমাদের আবহাওয়া জনিত কারণে পাঠানো হয়েছে, যেখান থেকে আমরা ডেটা সংগ্রহ করে বলতে পারি যে ওই জায়গায় নিম্নচাপ হয়েছে, যেখান থেকে এনডিআরএফের টিম বা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম যারা আছে তারা কিন্তু অলরেডি সেই উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেখান থেকে লোকজনকে আগে থেকে সরিয়ে নিয়ে যাবে নিরাপদ স্থানে, সাইক্লোন সেন্টারে নিয়ে যাবে। তাছাড়া মৎস্যজীবী যারা, তাদের নৌকা যেতে দেবে না, তাদেরকে আগে থেকেই বলবে যে আপনারা ঘরে থাকুন, নৌকা সমুদ্রের মাঝখানে নিয়ে যাবেন না, ঝড় হচ্ছে। এই যে আগে থেকে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টের জন্য কিন্তু প্রচুর লোকের জীবন বাঁচে। আমরা আজ থেকে যদি 20 বছর আগে দেখি তাহলে দেখব যে মাঝি ভাই নৌকা চলে গেছে, সে আর ফেরেনি, সে নৌকা উল্টে পাল্টে পড়ে গিয়ে মারা গেছে। এরকম অনেক জাহাজ মাঝ সমুদ্রে ফেসে গিয়ে সবাই মরে যাচ্ছে, সলিল সমাধি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে এত একটা এই যে বড় এটা যে তুফান, এখানে ছবিতে এঁকেছি তো এরকম মনে হচ্ছে, কিন্তু যারা এটা অনুভব করছে তারাই জানে যে এর ক্ষতি কতটা, ধ্বংসলীলা এটা চালাতে পারে। তো আমাদের যে স্যাটেলাইট ইমেজারি এগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে আগে থেকে সাবধানতা অবলম্বন করার জন্য। এই ছিল আমাদের আকস্মিক বায়ুপ্রবাহ। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহ। স্থানীয় বায়ু থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, ঠিক যেমন এই সমস্ত নামগুলো, ঘূর্ণবাতের নাম থেকে যেমন প্রশ্ন আসে, যেমন টর্নেডো কোথাকার ইউএসএ মেক্সিকো, যেমন টাইফুন কোথাকার চীনের, আর টাইফু কোথাকার জাপানের, উইলি উইলি কোথাকার অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অংশ, হ্যারিকেন কোথাকার ওয়েস্ট ইন্ডিজ ফ্লোরিডা, সাইক্লোন কোথাকার বঙ্গোপসাগর আরব সাগরের অঞ্চলে দেখা যায়। তো এই ধরনের আকস্মিক বায়ুর নামের সঙ্গে সঙ্গে স্থানীয় বায়ুর নাম আমাদের পরীক্ষাতে খুব দেয়। স্থানীয় বায়ুর নাম কীরকম? ফন দেখা যায় আল্পস পর্বত, এটা জার্মানিতে প্রচণ্ড পরিমাণে আছে। চিনুক রকি পর্বতে দেখা যায় আমেরিকা, কানাডাতে যখন প্রচণ্ড ঠান্ডা চলে তখন চিনুক বায়ুটা অ্যাকচুয়ালি উষ্ণ বায়ু প্রবাহ। এই উষ্ণ বায়ুটা কি করে, বরফকে গলাতে গলাতে গ্রীষ্মের সূচনা করে, তার জন্যে এটাকে স্নো ইটার বা তুষার ভক্ষকও বলা হয়। সিরক্কো, এটাও উষ্ণ বায়ু প্রবাহ, উত্তর আফ্রিকা অঞ্চলে, লিবিয়া, তারপরে ইটালি, সিসিলি, এই সমস্ত অঞ্চলে সিরক্কো প্রবাহিত হয়। মিস্ট্রাল আল্পস পর্বতে দেখা যায়। খামসিন ভীষণই গরম, এটা সাহারা মরুভূমিতে দেখা যায়। হারমাট্টান পশ্চিম আফ্রিকা অঞ্চলে, ঘানা, তারপরে হচ্ছে গিনি, এই সমস্ত দেশে এই হারমাট্টান বাতাসটা প্রচণ্ড গরম, এটাও প্রবাহিত হয়। এগুলো নির্দিষ্ট অঞ্চলের এক একটা গরম বাতাস কিংবা ঠান্ডা বাতাস যেগুলো সেই অঞ্চলের প্রবাহিত হয় বলে। যেমন লু, এটা কোথায় না তো ভারতে প্রবাহিত হয়, কোন জায়গায় না তো দিল্লি, উত্তরপ্রদেশ, ম্যাক্সিমাম বিহার পর্যন্ত আসে। তাহলে সেটা কীরকম ছিল? উষ্ণ বায়ু প্রবাহ। তাহলে ফন, চিনুক, সিরক্কো, মিস্ট্রাল, খামসিন। এর মধ্যে মিস্ট্রাল যেটা, এটা কিন্তু ঠান্ডা বায়ু, শীতল বায়ু। ঠিক আছে, আমি এর বায়ুর অনেক রকম ভাগ হয়, শীতল, আর্দ্র নাকি শুষ্ক, সেই ভাগটার বলছি না, শুধু উষ্ণ আর শীতলের মধ্যে বলছি। মিস্ট্রালটা যেমন হচ্ছে শীতল বাতাস, ঠিক আছে। এছাড়া হচ্ছে পম্পেরো, আন্দিজ পর্বত বা আর্জেন্টিনা অঞ্চলে কিন্তু পম্পেরো প্রবাহিত হয়, পম্পেরো একটা ঠান্ডা বাতাস। জেন্ডা, এটা হট মানে হচ্ছে গরম বাতাস, এটা চিলি, পেরু, ব্রাজিল অর্থাৎ দক্ষিণ আমেরিকার উত্তর অংশে এই জেন্ডা বাতাসটা প্রবাহিত হয়। এছাড়া হচ্ছে সিমুন হেভি গরম, ভীষণ গরম উত্তপ্ত বাতাস, উত্তর সাহারা অঞ্চলে এই গরম বাতাসটা সিমুন প্রবাহিত হয়। এছাড়া হচ্ছে নরওয়েস্টার নিউজিল্যান্ডে প্রবাহিত হয়। এই ছিল আমাদের বিভিন্ন রকম স্থানীয় বায়ু প্রবাহের নাম, ঠিক আছে। আর ঘূর্ণবাত যেটা ছিল, ঘূর্ণবাতের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত ক্রান্তীয় অঞ্চলে দেখা যাবে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে। এটা ন্যাচারালি গ্রীষ্মকাল থেকে শরৎকালের মধ্যে হয়, অর্থাৎ আমাদের এই যে আরব সাগরে যে ঝড়টা এখন হচ্ছে, ঠিক আছে, সেই ঝড়টা কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগটা ভীষণ জোরে হয়, প্রায় 500 কিলোমিটার গতিবেগে চলে যায়। ন্যাচারালি আমরা ঝড়ের যে স্পিড সেটাকে নট দিয়ে বলি, নট পরীক্ষায় যদি আসে তাহলে আমরা নট দিয়ে বলবো, কিন্তু ন্যাচারালি মানুষের সুবিধার জন্য আমরা
টিভিতে বা খবরে বা নিউজ পেপারে যেগুলো দেখবো সেখানে দেখবো কিলোমিটার প্রতি ঘন্টায় লেখা আছে। এটাতেও স্পিড বোঝানো যায়, কিন্তু ঝড়ের জন্য আমরা কি দিব, নট ব্যবহার করব, ঠিক আছে, নটিক্যাল মাইল নট ব্যবহার হয় ঝড়ের জন্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে এরকম একটা পতাকা হয় যেটাকে বলে বাত পতাকা, ঠিক আছে, একটা ডান্ডার সঙ্গে বাঁশের সঙ্গে লাগানো থাকে, হাওয়া যেদিকে যাবে এই বেলুনটা সেদিকে উড়বে, এরকম করে ফরফর করে উঠতে দেবে, যেদিকে হাওয়া দেবে বেলুনটা এরকম করে ঘোরে, অর্থাৎ বাতাসের দিক নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি বাক পতাকা, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকুক, আজকে আমি ন্যাচারালি হোমওয়ার্ক দিই না, আজকে যেটা দেবো সেটা হচ্ছে বাতাস পরিমাপ করার যন্ত্রের নাম কি, ঠিক আছে। অ্যানিমোমিটার, অ্যামমিটার, গ্যালভানোমিটার, অনেকগুলো অপশান তোমরা রাখো, জাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানাও যে বাতাস আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে, বায়ু প্রবাহর পরিমাপ করা যায় কিসের সাহায্যে, ঠিক আছে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যদি বলি, এটা দেখবো উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। এটা ন্যাচারালি শীতকালে এই ধরনের ঝড়টা হয়ে থাকে। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ঝড়টা কিন্তু 50 কিলোমিটারের মতো ম্যাক্সিমাম স্পিড হয়, খুব হালকা এক ধরনের ঝড়, যেটাতে খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, ঠিক আছে। এবং এটা কিন্তু খুবই কম সমতা সম্পন্ন। কিন্তু ঘূর্ণবাতের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাত বা এই যে আমাদের বিভিন্ন রকম সাইক্লোনগুলো দেখলাম, সেগুলো কিন্তু ভীষণই ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের বায়ু প্রবাহ নিয়ে আর কোনো রকম সমস্যা থাকার কথা না। এখানে আমি অনেক কিছু বলেছি, আশা করি যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। আর ক্লাস 10-এ যা বললাম, ক্লাস 10-এ বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, টিকা 5, 2, 1 প্রচুর কোয়েশ্চেন আসে। আর কম্পিটিটিভের জন্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এই যে হারিকেন কোথায়, টাইফুন কোথায়, সাইক্লোনের নাম, কোথায় সাইক্লোন হয়, ঠিক আছে, অস্ট্রেলিয়াতে যেটা দেখা যায় সেটা উইলি নাকি অন্য কিছু, এই ধরনের প্রশ্নগুলো। টর্নেডো কোথায় দেখা যায়, ইউএসএ, মেক্সিকো। তাছাড়া কিছু আমাদের স্থানীয় বায়ুপ্রবাহের নাম আছে, ঠিক আছে, সেই সমস্ত স্থানীয় বায়ুপ্রবাহ জিজ্ঞেস করতে পারে যে এটা উষ্ণ বায়ু না শীতল বায়ু। ম্যাক্সিমাম তার থেকে যদি একটু সহজ প্রশ্ন হয় তাহলে জিজ্ঞেস করবে যে এই বায়ুটা কোথায় প্রবাহিত হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে ভিডিওটা এত দূরই থাকলো।